হাবিজাবি সিনেমা ও ইস্ট বেঙ্গল। তো আজকে ইস্ট বেঙ্গল ম্যাচ শেষে একটা ছোট্ট একটা অডিও দিয়েছিলাম, একটা কাল্পনিক একটা কথোপকথন। তো আরও কিছু বক্তব্য রাখবো, একটু হাবিজাবি বক্তব্য, হাবিজাবি ব্যাপার নিয়ে। তো তার আগে বলি, মানে একটু সিনেমা নিয়েও বলি। কালকে একটা সিনেমা দেখলাম, হাবজি গাবজি কী সব যেন, রাজ একটা কোনো সিনেমা করেছে। তো সিনেমাটা দেখলাম, গোটা সিনেমাটা, এবং সিনেমাটা বোধহয় চলেও নি, এবং না চলাটাই স্বাভাবিক। জানি না, মানে রাজ চক্রবর্তী মানে কখন কি করে কোনো মাথামুন্ডু নেই। এই একটা সিনেমাটার বিষয়টা হচ্ছে এই অ্যাডিকশন, মানে বাচ্চাদের ভিডিও গেমস খেলার অ্যাডিকশন। তো যে কন্টেন্ট নিয়ে একটা 2 ঘন্টা প্লাস টাইমের একটা সিনেমা বানিয়েছে, সেই কন্টেন্ট দিয়ে সত্যজিৎ রায় হলে বড় জোর একটা 20 মিনিটের পিকুর ডায়েরি করতে পারতো, তার বেশি নয়। কিন্তু ওই যে রাজ চক্রবর্তী ওভার কনফিডেন্সে ভুগছে। 2 ঘন্টার বেশি একটা সিনেমা বানিয়েছে কোনো কন্টেন্ট নিয়ে, একটা 20 মিনিটের কন্টেন্ট নিয়ে হেজিয়ে পেঁচিয়ে গোটা সিনেমা জুড়ে বারবার করে একই জিনিস বানাচ্ছে। তো এরকম কিছু স্ট্রাকচারাল ফরম্যাট আছে, যে কোনো আপনি খেলাধুলোয় বলুন বা সিনেমা, সেগুলো ফলো না করলে আপনার সাফল্য পাওয়ার চান্স খুবই কম। যেটা আমি পুষ্পা 2 এর ক্ষেত্রে বলেছিলাম, যে পুষ্পা 2 কিন্তু বিশাল লম্বা, প্রায় 3 ঘন্টার সিনেমা, কিন্তু তাতে অনেক ছোটো ছোটো এপিসোড রয়েছে, যেগুলো আপনি টিপিক্যাল মহাভারত রামায়ণে পাবেন, যে একটা বিশাল মহাগ্রন্থ। তার মধ্যে কিন্তু ছোটো ছোটো অনেক কমপ্লিট স্টোরি রয়েছে, যার দরুন পুষ্পা 2 যখন আপনি দেখবেন, পুষ্পা 1টা আমার সেই অর্থে মনে নেই, পুষ্পা 2টা এইবার ইন্ডিয়ায় গিয়ে আমি দেখেছিলাম। তো ওখানে মানে একটা করে সাইকেল হচ্ছে, সাইকেল অফ ইমোশন, আপনি ইমোশন উঠছে নামছে উঠছে নামছে করে করে ছোটো ছোটো গল্প দেখতে দেখতে আপনি কিন্তু একটা বড় একটা ন্যারেটিভ দেখে ফেলছেন। তো তেমনই এই ইস্টবেঙ্গল নিয়ে, ইস্টবেঙ্গলের যে ন্যারেটিভ এই মুহূর্তে হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে ইস্টবেঙ্গলের বিভিন্ন ফ্যান গ্রুপ এবং নিত্যু কর্মকর্তা, এক্স প্লেয়ার, তারা সবাই ভীষণ ব্যস্ত যে রেফারি পেনাল্টি দেয়নি। দেখুন, রেফারি যদি পেনাল্টি দিত, কী হতে পারতো, একটা গোল ইস্টবেঙ্গল পেত। কিন্তু ইস্টবেঙ্গল আজকে যেরকম খেলছিল, ইস্টবেঙ্গল 4-5 গোল খেয়ে যাওয়ার কথা। মানে সুপার জায়েন্ট যদি আবার তেড়ে ফুড়ে উঠতো, 3-4 গোল দিয়ে দিত। তো সুপার জায়েন্টও আর খুব একটা চাপ নেয়নি, 1 গোলে জিতেছে ওরা। কিন্তু ইস্টবেঙ্গল যদি একটা গোল দিত, ওরা কিন্তু পাল্টা 2-3টে গোল দিয়ে দিত। মানে ওদের এতটাই শক্তি ছিল, আর আমাদের টিমটা এতটাই দুর্বল ছিল। এবার টিম দুর্বল, দেখুন, ইস্টবেঙ্গল টিমটা মানে এই অস্কারের কোচিংয়ে এএফসি অবধি ঠিকঠাক খেলেছিল, কারণ এএফসি অবধি আমার মনে হচ্ছে এখন, আমাকে একটা সতীর্থ ইস্টবেঙ্গল ফ্যানও হোয়াটসঅ্যাপ করলো, এবং ও হোয়াটসঅ্যাপ করার আগেই আমার মনে হয়েছিল আলাদা করে, মানে ও ওর মতো ভেবেছে, আমি আমার মতো ভেবেছি, যে দেখবেন এএফসি অবধি অস্কার যেসব প্লেয়ার চয়ন করতো, সেখানে একটা মেরিট একটা ব্যাপার ছিল। দেখবেন ওখানে ও জেসিনকে পাত্তা দিত না, ও আপনার ওই বিষ্ণুকে এন্টারটেইনই করেনি এএফসি অবধি। কিন্তু তারপরেই হঠাৎ করে জানি না কী হয়েছে, ভেতরে কী সমীকরণ ঘটেছে, কী কেমিক্যাল ইকুয়েশন লোচ্চা হয়েছে, হঠাৎ করে অস্কার উঠে পড়ে লাগলো, মানে প্রমাণ করতে যে বিষ্ণু হচ্ছে টিমের 1 নম্বর প্লেয়ার। এবং তার ফলস্বরূপ কী হলো দেখছি, মাহেশ নান্দার খেলা মানে কীরকম একটা হয়ে যাচ্ছে, কখনো ভালো খেলছে কখনো খেলছে না। তো এখন অনেকেই গালমন্দ করছেন মহেশ নন্দাকে। তো আমি আমি বলবো, যদি মহেশ নন্দাকে পছন্দ না, তো এখনও তো ট্রান্সফার উইন্ডো চলছে, ছেড়ে দিন, ছেড়ে দিন মহেশ নন্দাকে। যদি আপনাদের মনে হয় যে বিষ্ণু টিমের একমাত্র ভালো প্লেয়ার, আর মহেশ নন্দা সবাই বাজে প্লেয়ার, এবং তার জন্য মহেশ নন্দাই দায়ী, তাহলে ওদের ছেড়ে দিন। এরকম প্রচুর ভালো টিম আছে আইএসএলে, যারা লুফে নেবে মহেশ নন্দাকে। তারপর আপনি ওই বিষ্ণু আর আমানকে নিয়ে খেলবেন কোন। তো যেটা ঘটনা হলো, এই যে ইস্টবেঙ্গলের এই মুহূর্তে যা অবস্থা, হাবিজাবি হলো ব্যাপারটা সত্যি, এবং তো বেশ তিক্ত একটা সত্য, সেটা হচ্ছে যে এই মুহূর্তে যদি মানে ইস্টবেঙ্গলের পক্ষেও রেফারি ধরুন প্রত্যেকটা ম্যাচ একটা করে পেনাল্টি দিয়ে দেয়, হ্যাঁ, যদি অসৎ অবলম্বন করে, এবং ইস্টবেঙ্গলের ফরে যদি অবলম্বন করে রেফারি, তবুও যদি টানা 100টা ম্যাচের আয়োজন করা যায় না, টানা 100টা ম্যাচ ইস্টবেঙ্গল হারবে, টানা 100টা ম্যাচ ইস্টবেঙ্গল হারবে। তো জানি এর থেকে মুক্তির একটাই উপায়, দেখুন, আপনার কাছে অর্থও নেই, আপনার কাছে সততাও নেই। আপনার কাছে অর্থ নাই থাকতে পারে, আপনার কাছে যদি সততা থাকে, আপনি তিলে 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 নিজেকে গড়ে তুলবেন। কিন্তু দেখুন, আপনি যদি ইস্টবেঙ্গলের পারফরমেন্স গ্রাফটা দেখেন, দেখবেন ওটা নিচের দিকে যাচ্ছে। ওই এফসির একটু পর অবধি
কিন্তু ট্রেন্ডটা ওপর দিকে ছিল, তারপর আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। এবং আপনি শুধু রেজাল্ট নয়, আপনি সবসময় রেজাল্ট দেখে বোঝা যায় না। এই ওভারঅল একটা খেলা দেখেই বুঝতে পারবেন যে কোন দিকে যাচ্ছে, যে একটা খেলাটা যে একটা সুন্দর একটা যে একটা পরিকল্পনা, একটা বুনট ভাব ছিল, সেগুলো ছন্নছাড়া খাপছাড়া হয়ে যাচ্ছে। এবং একাধিক বিষয় এটা নিয়ে আলাদা করে আলোচনা করছি না, ওইগুলো আমার চ্যাট ফোরামেই অনেক আলোচনা হয়ে গেছে, অনেকটা রেপিটেশন হয়ে যাবে। তো এইটা কিন্তু ঘটনা যে এখন একটা হাবিজাবি ব্যাপার চলছে, এবং এ থেকে মুক্তির আমি জানি না। মানে আমাকে একজন বললো যে দাদা তুমি তো বলেছিলে অস্কার ভালো কোচ, আমি কোত্থেকে বলবো অস্কার ভালো কোচ। আমি ওকে যেটা বলেছিলাম, মানে আমি চ্যাট ফোনে আমি বলেছিলাম, ও আমাকে আলাদা করে জিজ্ঞেস করেছিল, আমি যেটা বলেছিলাম, দেখো ভাই অস্কারকে তো দেখে আমার দুর্দান্ত কিছু কোচ মনে হয়নি। মানে ওর যে ব্যাকগ্রাউন্ড দেখেছিলাম, বলেছিলাম ব্যাকগ্রাউন্ড দেখে মনে হচ্ছে মোটামুটি কোচিংটা জানে। এবার যদি ও সততার সাথে কাজ করে তাহলে ভালো কাজ না করার কোনো কারণ নেই। মানে আমাদের একদম আহ, দুনিয়া কাঁপানো কোচ লাগবে না, একটা সৎ কোচ লাগবে যে মোটামুটি কোচিংটা জানে, যেটা কোয়াদ্রাত জানতোই না, কোয়াদ্রাতে কোনোই অভিজ্ঞতা ছিল না কাজে। তো সেই তুলনায় অস্কারে অন্তত বাংলাদেশে কাজ করার একটা অভিজ্ঞতা ছিল। কিন্তু দেখুন ও সৎ না সৎ, অসৎ সে তো আমার পক্ষে বলা সম্ভব না। এবং ব্যাপারটা এরকমও না, ধরুন একটা মানুষ সৎ, ঠিক আছে, আজ পর্যন্ত সে সৎ, কালকে যে সে অসৎ হবে না সেটা সময় বলতে পারে, সেই ব্যক্তিই বলতে পারে, আর ওপরওয়ালাই বলতে পারে। আমি তো মানে মানে ভাগ্যবিধাতা নয়, মানে ওর ভাগ্যলিপিতে আমি লিখিনি। তো আমি যেটা দেখছি ও যেইভাবে কাজকর্ম করছে তার ভিত্তিতেই বলছি। এবং আমি আহ, ব্যক্তিগত জীবনেও মানে বিভিন্ন পরিচিত লোকদের ক্ষেত্রেও তাদের ইভ্যালুয়েট করি কিছুদিন বাদে বাদে, যে তাদের মধ্যে কোনো পরিবর্তন আসছে কি না। তো আমার যা দেখে এখন মনে হচ্ছে, মানে এই অস্কারকে দিয়ে চলবে না। মানে এক তো প্রথমত বলেছিলাম, মানে মোটামুটি মাঝারি মানের ওর কোচিং অভিজ্ঞতা, কোয়াড্রাতে মানে শূন্য না কিন্তু মাঝারি। কিন্তু কোনো কিছুই গ্রহণযোগ্য নয় যদি একটা ব্যক্তির মধ্যে পর্যাপ্ত সততা না থাকে। তো আহ, এই মুহূর্তে তো আমি সততা দেখতে পাচ্ছি না, অন্তত কোচিং অ্যাসপেক্টে সততা দেখতে পাচ্ছি না। তো ওর এখন মানে ধ্যান জ্ঞান মন প্রাণ সব হচ্ছে কি করে, মানে এই যে কেরালা থেকে আনা ছেলেগুলোকে তুলে ধরবে, মানে তাদেরকে লাইমলাইটে আনবে। তো সেই যদি কারো ধ্যান জ্ঞান থাকে তাহলে ওই হবে যে বললাম, মানে আপনাদের আজকে আনন্দ করার কথা। মানে গোটা আমি ম্যাচের আগেই বলেছিলাম যে এখন ইস্টবেঙ্গল ফ্যানদের এমন অবস্থা যে ইস্টবেঙ্গল যদি বাজেভাবে হারেও, আজকে খুব বাজেভাবেই হেরেছে কিন্তু ইস্টবেঙ্গল, যদি বাজেভাবেও হারে, যদি বিষ্ণু গোটা ম্যাচ খেলার সুযোগ পায় এবং যদি গোটা ম্যাচে একটা নাটমেগ বা একটা ড্রিবল করতে পারে সফলভাবে, সেটা ইস্টবেঙ্গল ফ্যানদের একটা ইলিশ মাছ খাওয়ার, জোড়া ইলিশ মাছ খাওয়ার একটা দারুণ একটা কিন্তু একটা উপলক্ষ হয়ে যাবে। এবং আমরা আজকে সেটাই দেখলাম, বারংবার নাটমেগ করতে গেছে মানবীরকে, কখনো ওদের আশিস রাইফাই একটা নাটমেগও কাজ করেনি। একবার শুধু একটা ড্রিবল করতে পেরেছে, করে একটা চূড়ান্ত একটা বাজে ক্রস দিল বিষ্ণু প্রথমার্ধের দিকে। তারপর আর গোটা ম্যাচে কোনো ড্রিবল করতে পারেনি, ওই মানে স্কোয়ার পাস না তো ব্যাক পাস এগুলোই করেছে। তো আমার মনে হয় যে যেটা আমি বলেছি ম্যাচে শুরুর আগে, যে ওই একটা যদি ড্রিবল করতে পারে এটা বিশাল একটা আনন্দের ব্যাপার ইস্টবেঙ্গল ফ্যানদের। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল ফ্যানদের আনন্দিত হওয়ার কথা। তার সাথে সাথে এই যে রেফারি একটা পেনাল্টি, সো কল্ড পেনাল্টি, জানি না ওইটা নিয়ে আলোচনা করার খুব একটা মুড নেই। কেননা আমি বললাম না, যদি রেফারি পেনাল্টি দিত, যদি ইস্টবেঙ্গল গোল দিত, ওরা তেড়ে ফুড়ে আরও দু তিনটে গোল ইস্টবেঙ্গলকে পুড়ে দিত। মানে সেই ক্ষমতাটা ওদের ছিল কিন্তু আজকের যে ম্যাচ। এবং আগামী 100টাও যদি বড় ম্যাচ হয়, যদি এইভাবেই টিম চয়ন হয় ইস্ট বেঙ্গলের, এরকম কোচ থাকে, এরকম যদি তার সিদ্ধান্ত হয়, ওই 100টা ম্যাচ ইস্টবেঙ্গল হারবে। যদি রেফারি প্রত্যেকটা ম্যাচে ইস্টবেঙ্গলকে একটা অন্যায্য পেনাল্টি দেয়, তার থেকে যদি ইস্টবেঙ্গল একটা করে গোলও করে, তবুও ইস্টবেঙ্গল 100টা ম্যাচ হারবে। সকলে ভালো থাকবেন।